স্বাগত বিজনেস ২১ বিজনেসে এবং আমি সাদাত হাবিবি সেতু রয়েছি আপনাদের সাথে দেশ বিদেশের অর্থ বাণিজ্য এবং পুঁজিবাজারের সবশেষ খবরাখবর জানিয়ে দিব। দর্শক, আজকে নতুন সরকার আজকে ইতিমধ্যেই আপনি জানেন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে যোগ দিয়েছেন এবং যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, বিকেলবেলা মন্ত্রিসভাও বসবে এবং সেই দিনটায় পুঁজিবাজার কেমন রয়েছে সেটা একটু চট করে আপনাদেরকে জানিয়ে দিব। সার্বিকভাবে আজকে টার্নওভার ভালো রয়েছে, হয়তোবা সূচকটা আমরা বলছিলাম যে সূচকটা আমরা নেতিবাচক দেখতে পাচ্ছি, 51.45% সূচক কমে হয়েছে 5519.14 পয়েন্টে ডিএসই এক্স অবস্থান করছে, কিন্তু টার্নওভার আমরা আজকে বেশ ভালো দেখতে পেয়েছি এবং যে দাম বাড়া এবং কমার অবস্থা যদি বলি তাহলে দাম বেড়েছে 82টির, কমেছে 281টির এবং অপরিবর্তিত রয়েছে 30টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। আর টার্নওভারের কথা বলছিলাম, আজকে টার্নওভার হয়েছে 935 কোটি 77 লাখ। এটা মানে টার্নওভারের হিসাব করলে এটা গত কয়েক মাসের মধ্যে বেশ বড় একটা ফিগার, এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং এই বলছিলাম যে নতুন সরকারের প্রথম দিনে পুঁজিবাজার এবং সেই পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কেমন, প্রথমে একটু অনুভূতিটা জানতে চাই। দীর্ঘদিন একটা অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ছিল, পরিস্থিতি ছিল, কিন্তু নতুন একটা সরকার আসলো, রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, তারা ক্ষমতা গ্রহণ করলো, কি আশা করছেন? ধন্যবাদ আপনাকে। ওভারঅল আসলে ট্রানজিশন যেটা আমরা দেখলাম যে অনেক ধরনের আশা ছিল, অনেক ধরনের সংখ্যাও ছিল, কিন্তু সবকিছু কাটিয়ে কিন্তু আমরা একটা বলতে পারি যে একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের যে বেস্ট পসিবল আউটকাম এক্সপেক্টেড ওটাই হয়েছে। তো আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে বিনিয়োগকারীরা কিন্তু বা আন্তর্জাতিক বা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরা, আমি যেটা সবসময় বলে আসি যে তারা এক্সপেক্ট করেন যে স্ট্যাবিলিটি। তো ওই স্ট্যাবিলিটিটা আমার মনে হয় যে মার্কেটের একটা ব্রডার ইকোনমিতে রিফ্লেকশন আছে। সো ইকোনমির যে রিফ্লেকশনটা সেটা মার্কেটেও প্রতিফলিত হবে। ওভার দ্য লং টার্মে বাজার ভালো থাকবে। এবার একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের নতুন যে অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী দায়িত্বে নিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, খুবই বিএনপির রাজনীতিতে খুবই উঁচু পর্যায়ের নেতা এবং সম্ভবত আমি যদি ভুল না করি এরকম সরাসরি পুঁজিবাজারের সংশ্লিষ্ট লোক আমাদের দেশের অর্থনীতিবিদ হন নাই। তিনি নিজেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা। তো আপনাদের পুঁজিবাজারের ক্ষেত্রে, এবং তিনি অনেকগুলো সেমিনারে বলেছেন যে তিনি চান যে ব্যবসাকে সহজ করতে, এতগুলো আইন দিয়ে আসলে ব্যবসা করা যায় না। তিনি বারবারই গত 18 মাসে বিভিন্ন জায়গায় তিনি এটা বলেছেন। তো এই যে তিনি নিজেই চিটং এক্সচেঞ্জের যে প্রতিষ্ঠাতা ছিলেন, এইটা মানে ফিল গুড কেমন করতেছে, আপনারা কতটুকু হোপ নিচ্ছেন এবং কি আশা করছেন? আমরা আশা করছি যে এটার ফলাফল আশা করি যে উনি যেহেতু নিজে একটা স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন এবং ওভারঅল অর্থনীতি নিয়েও ডিসকাশন করেছেন, বিগত 2 বছরে বিভিন্ন সভা, সেমিনার, ইভেন পুঁজিবাজার বিষয়ক প্রস্তাবনাতে উনি বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছেন এবং উনি যে ইম্পর্টেন্ট কথাটি বলেছেন যে এতটা রেগুলেশনের প্রয়োজন নাই, ডিরেগুলেশন দরকার আমাদের জন্য। তো আমার মনে হচ্ছে যে বাজারের জন্য অ্যাটলিস্ট ক্যাপিটাল মার্কেট, মার্কেট ভিত্তিক অর্থনীতির জন্য যে একটা ভিত্তি, ইম্পর্টেন্ট ভিত্তি, এটা উনি বুঝতে পেরেছেন এবং আমি মনে করি যে ওনার এটা আন্ডারস্ট্যান্ডিং ভালোই আছে। সো আমরা অ্যাটলিস্ট এতটুকু আশা করতেই পারি যে যেহেতু আমাদের অর্থমন্ত্রী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী এটার ব্যাপারে জানেন, সেহেতু তিনি এটার ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ নেবেন। জি, এবার একটু মানে ওই যে প্রশ্নটা তৈরি করেছিলাম সেই প্রশ্নতে মানে সাধারণ মানে দর্শকের পার্সপেক্টিভ, আমরা আসলে সাধারণ দর্শকরা মনে করে যে অনেক বেশি আইন থাকলে হয়তো বা ব্যবসার স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এই যে ডিরেগুলেশন করা বলা হচ্ছে, এইটা আসলে মানে এটার মাত্রা বলতে অ্যাকচুয়ালি মানে পুঁজিবাজারে এটার ইফেক্টটা আপনারা কি দেখতে পারেন, আপনাদের কি জটিলতা রয়েছে যেটা আসলে কমানো গেলে অবস্থা ভালো দেখতে পারবেন? আমাদের মার্কেটে আসলে ধরেন যে ব্রোকারদের ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক ধরনের প্রাতিষ্ঠানিক জটিলতা আছে। বা আপনি যদি ধরেন যে এনবিআর এর ক্ষেত্রে এখন পুঁজিবাজারের ক্যাপিটাল গেইন ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। তো ইম্পোজ করা হয়েছে, আমরা এটা সাধুবাদ জানাই, সকল ক্ষেত্রে খাতকেই ট্যাক্সটা দিতে হবে। বাট এখন লার্জ ইনভেস্টর বা মিডিয়াম ইনভেস্টরদের জন্য কিন্তু আমাদের যে ট্যাক্সের হারটা, এটা কিন্তু অনেকটা ডিমোটিভেটিং এবং এই রেটটা কিন্তু আমরা উন্নত বিশ্বের সাথেও কম্পারিজন করলে
রেট আমাদের দেশের এখন ক্যাপিটাল গেইন ট্যাক্স একটা সার্টেন অ্যামাউন্টের উপরে গেলে 15 থেকে 21% পড়ে যায়। উন্নত বিশ্বের দেশগুলোতে কিন্তু এই হার 16-17%। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু এই রেটটা অপেক্ষাকৃত কম। তো আমি যদি এরকম একটা বিষয় বলি, এছাড়াও আরো অনেক বিষয় আছে যে আমাদের মার্কেটের বন্ডের ট্রেডিং এর ক্ষেত্রে রেগুলেটরি অনেক ইস্যুজ আছে। বাংলাদেশ ব্যাংকের সাথে ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, এনবিআর এর সাথে ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, আসলে এখন এই স্বল্প আলোচনায় আসলে এটা প্রকাশ করা সম্ভব না। বাট ওভারঅল গ্লোবাল ট্রেন্ড হলো যে যত বেশি ডিরেগুলেশন হবে মার্কেট ভিত্তিক অর্থনীতির জন্য সেটা তত ভালো হয়। জি। একটু জানতে চাই যে একদমই শুরুতে আপনারা সরকারের কি ধরনের পদক্ষেপ দেখতে চান, এটার সাথে একটু প্রশ্ন যুক্ত রাখতে চাই যে সম্ভবত 2.5 থেকে 3 মাসের মধ্যে আবার একটা বাজেটের প্রস্তুতিরও ব্যাপার রয়েছে, যদিও বাজেটের প্রস্তুতি জি। আগেই শুরু করতে হয়। আপনারা সেই বাজেটে নতুন সরকারের কাছে কি চাইবেন, দুইটা জিনিসই জানতে চাই। আহ, বাজেটের ক্ষেত্রে আমরা সবসময় মানে আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি যে এটা আসলে পুঁজিবাজারের যারা নীতি নির্ধারণী ক্ষেত্রে আছে তারা অনেকদিন ধরে দাবি করছিলেন যে পুঁজিবাজারে লিস্টিং হওয়ার যে প্রণোদনাটা সেটা যৌক্তিকীকরণ, পুঁজিবাজারের কর হারটা যৌক্তিকীকরণ করা। অবশ্যই পুঁজিবাজারের সংশ্লিষ্ট সকল ব্যবসাকে কর দিতে হবে, বাট সেই করের হারটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী যৌক্তিক হওয়া উচিত। তারপরে আরেকটা বড় আমার মনে হয় যে প্রয়োজন পুঁজিবাজারের জন্য, যে আমাদের মার্কেট এখন একটা বটম ফর্মেশন করে উঠতেছে, কিন্তু আমাদের মার্কেট কিন্তু এখান থেকে 1-1.5 হাজার পয়েন্ট বাড়লেই দেখা যায় যে আমাদের বিশেষজ্ঞরা বলেন যে ওভারভ্যালুড হয়ে যায়। ওভারভ্যালুড হয়ে যায় কারণ আমাদের বাজারে পুঁজির আহ, যথেষ্ট পরিমাণ স্ক্রিপ্টের অভাব আছে। এটা বলে যে মার্কেট ডেপথ নাই। তো ডেপথ না থাকলে ফরেন ইনভেস্টর এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যথেষ্ট রুম পান না এবং তারা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হন না। এটা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগের কথা হয়েছে যে সরকারের হাতে মাল্টি ন্যাশনাল থাকা কোম্পানিগুলোর যে শেয়ারের একটা অংশ সেগুলো লিস্টিং করে দেওয়া হবে। সরকারি কোম্পানি বা ভালো ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজার আনার জন্য প্রণোদনা দেওয়া হবে। তো আমরা আশা করছি যে নতুন সরকার এসেছে এবং আমরা আশায় বুক বাঁধি যে এই স্টেপগুলো যেগুলো নিয়ে ডিসকাশন হয়েছে এগুলোর একটা অংশ বাস্তবায়িত হবে ওভার দ্য লং রান। ওকে, আমি একটু আপনি বলছিলেন যে বিদেশি বিনিয়োগকারীদের একটা আস্থাহীনতার কথা আপনি শুরু দিকেই বলছিলেন যে এখন আমি একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে যে রাষ্ট্রায়ত্ত যে ভালো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর শেয়ার বাজারে আসার জন্য বা বহুজাতিক কোম্পানিগুলোকে এই দেশে শেয়ার বাজারে লিস্টেড করার জন্য আপনার কাছে মনে হয় কতটুকু চ্যালেঞ্জ হবে এই কাজটা করা? মানে অনেকে এটা বলে, কিন্তু শেষমেশ এটা করে দেখানো একটা বড় রকমের চ্যালেঞ্জ রয়ে গেছে কিনা। করে দেখানো তো অবশ্যই চ্যালেঞ্জ, বাট করে দেখাতে পারাটাই আমাদের প্রত্যাশার অংশ। আমি যদি আবার বলি যে আমাদের আশেপাশে দুটো দেশ, নেইবারিং কান্ট্রি, ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়ার স্টক মার্কেট তো বিশাল বড়, ইভেন পাকিস্তানের স্টক মার্কেটে কিন্তু রেকর্ড হাই উচ্চতায় পৌঁছে গেছে। পাকিস্তানের অর্থনীতি হয়তো আমাদের অর্থনীতির সাথে একটা সিমিলার সাইজেও যদি আমরা কম্পারিজন করি, সেই তুলনায় কিন্তু পাকিস্তানে লিস্টেড মাল্টিন্যাশনাল এবং লার্জ ক্যাপ কোম্পানির সংখ্যা আমাদের থেকে কিন্তু বেশি। ওদের যেগুলোকে বলে লিগেসি কোম্পানি, অনেক বড় বড় লিস্টেড লিগেসি কোম্পানিজ আছে, অনেক বড় বড় লিস্টেড মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। আর ভারতের কথা যদি বলি, সেখানে তো অবশ্যই অলমোস্ট অল দ্য কোম্পানিজ তাদের একটা ন্যাশনাল পলিসির অংশ হিসেবে মাল্টিন্যাশনাল কোম্পানিরা ব্যবসা করতে আসলে একটা অংশ পুঁজিবাজারের থেকে পুঁজি উত্তোলন করতে হবে, এবং পুঁজি উত্তোলন করার ফলে দুটা লাভ হয়: জনগণ এই মুনাফার অংশীদার হয়, দ্বিতীয় হলো পুঁজিবাজার একটা সক্রিয় বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর ফলে স্থানীয় উদ্যোক্তারা তখন পুঁজিবাজার থেকে সহজেই পুঁজি উত্তোলন করতে পারেন। জি। এবার একটু বাজারের দিকে ফিরতে চাই। আগামী একদম সাধারণ মানুষ বোঝার জন্য, সাধারণ মানুষ মনে করেছিল যে আজকে পুঁজিবাজার, আজকে সরকার পরিবর্তন হবে, কালকে হয়তো পুঁজিবাজারে আমরা সবকিছু সূচক উল্টে যেতে দেখব, কিন্তু সেটা তো হবে না। তো এই ক্ষেত্রে জি আসলে বিনিয়োগকারীদের জন্য কি পরামর্শ থাকবে? নতুন সরকার, তার মানে একটা হাইপ উঠে যাবে। আমরা দেখছি যে জি অনেকেই ধরেন রাজনৈতিকভাবে এমপি মন্ত্রী হয়েছেন, আমাদের একটা বিরাট এমপি মন্ত্রী তো সংসদ সদস্য হয়েছেন, তাদের শেয়ার কেনা বেচা নিয়ে এক ধরনের বাজারে হাইপ উঠতে পারে। কোন দিকে ভয় দেখছেন আর কি? আহ ভয়টা হলো যে বাজারের এই বিনিয়োগকারীরা যদি বেশি গুজব ভিত্তিক হয়ে যান, তাহলে তাদের পুঁজিটা আসলে এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো আমরা চাই না যে সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা আশা নিয়ে বাজারে আসতেছেন, তাদেরকে বুঝতে হবে যে এই বাজার দীর্ঘমেয়াদের জন্য।
ধীরে স্থিরে দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে হবে। আর যদি শর্ট টার্মের ব্যাপারে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আসলে লাস্ট প্রি ইলেকশন একটা ইন্টারভিউ দিয়েছিলাম একুশে টিভিতেই, আমি বলেছিলাম যে ইলেকশন আমরা আশাবাদী এবং বাজার ভালো হবে। মোটামুটি সেরকমই হয়েছে। এখন যে কারেকশনটা, এটা খুবই স্বাভাবিক একটা কারেকশন। এটা বুঝতে হবে যে বাজার একটা ছোটখাটো একটা র্যালি দিয়েছে, কিছু প্রফিট টেকিং হবে, কিছু কারেকশন হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। তো রমজানে সবাই ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন, সেই জন্য বাজারটা একটু সবাই দেখে শুনে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। হ্যাভিং সেড দ্যাট, আমি মনে করি যে ওভারঅল বাজারের যে গতিবিধি বা ট্র্যাজেক্টরি, এটা আপওয়ার্ড ট্রেন্ডিং এ থাকবে। সো বিনিয়োগকারীরা আশাবাদী থাকবেন এবং তারা ফান্ডামেন্টাল বুঝে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন। আহ, আহ, অনেক পুঁজিবাজারের বিনিয়োগকারীরাই এমন হয়ে যাচ্ছেন, মানে আমি ব্যক্তিগতভাবে আমি আমার কর্মজীবনে দেখেছি যে অন্য জায়গায় তারা বিনিয়োগ করেন খুব ভেবে চিন্তে, বা একটা জমি কেনার ক্ষেত্রে ভেবেচিন্তে বিনিয়োগ করছেন। বাট পুঁজিবাজারে বিনিয়োগ করতে আসলে কেন জানি তারা রিউমার বা পাশের জনের কথা শুনেন। আমি মনে করি যে আপনারা অ্যানুয়াল রিপোর্টটা পড়েন, ব্যালেন্স শিটটা দেখেন, ইনকাম স্টেটমেন্ট, ডিভিডেন্ড এবং আর্নিংস যাচাই বাছাই করে তারপরে তারা বিনিয়োগ করেন, ইনশাল্লাহ বাজার ভালো হবে, আপনারাও লাভবান হবেন। অসংখ্য ধন্যবাদ তারেক ইব্রাহিম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে বিস্তারিত জানতে কথা বলছিলাম সিডব্লিউ টি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর।